কথাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সামনেই মকর সংক্রান্তি, তাই এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর কিভাবে সেজে উঠছে তা সামনে থেকে প্রত্যক্ষ করার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম বিলাসবহুল ক্রুজে চড়ে গঙ্গাসাগরে পুণ্য অর্জন করতে। কলকাতা থেকে ছিল, সেটা মনে হয় এখন বন্ধ আছে। এখন শুধু ডায়মন্ড হারবার থেকেই গঙ্গাসাগর যাচ্ছে। আজকের ভিডিওতে থাকবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে লাক্সারি ক্রুজের যাত্রার সমস্ত বিস্তারিত বিবরণ, সাথে ওসপ্রে ক্রুজের টাইমিং, নতুন তথ্য, সময়, খাওয়া দাওয়া, পরিষেবা এবং থাকবে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর এলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া, কপিল মুনির মন্দির দর্শন, সাগর স্নান এবং আরো অনেক কিছু। চলুন তাহলে পায়ে পায়ে ঘুরে আসা যাক গঙ্গাসাগর। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যালো। আমরা আবার চলে এসেছি কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু একদম ইউনিক হবে। আর আমরা সকাল সকাল বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আর কিভাবে রওনা দিলাম, কিভাবে আমরা এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারের জেটি ঘাটে। পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ক্রুজ। আমাদের ক্রুজ অলরেডি চলে এসেছে। হ্যাঁ, তো এই ক্রুজে আমরা আজকে যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন কোথায়? গঙ্গাসাগর। ইয়েস, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন বাজে হচ্ছে 9:10, আর আমরা এই ডায়মন্ড হারবারে কি করে এলাম চলুন চট করে দেখে নিই। 28শে ডিসেম্বর সকাল সকাল আমরা বারুইপুর থেকে রওনা দিয়েছিলাম সাগরের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল ডায়মন্ড হারবার, যেখান থেকে ক্রুজ ছাড়বে। তবে শিয়ালদা থেকে গঙ্গাসাগর আসতে চাইলে সাউথ সেকশন থেকে ধরতে হবে নামখানা লোকাল। তবে ট্রেনের অ্যাপগুলোতে কিন্তু নামখানা লোকাল দেখায় না বেশিরভাগ সময়, তাই লক্ষ্মীকান্তপুর অ্যাপে দিয়ে সার্চ করলে আপনাকে টাইম দেখিয়ে দেবে। এক্ষেত্রে আপনাকে নামতে হবে কাকদ্বীপ স্টেশন। আমরা ডায়মন্ড হারবার স্টেশনে নেমে সেখান থেকে ফেরিঘাটের জন্য টোটো নিয়ে নিলাম। চাইলে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে 10 মিনিট মতো। তো তোমাদেরকে তো বললাম আমরা এখন ডায়মন্ড হারবার এই জেটি ঘাটটায় দাঁড়িয়ে আছি। আমরা আজকে কিন্তু ক্রুজে করে গঙ্গাসাগর যাচ্ছি, যেটা ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে ছাড়বে। এতদিন জানতাম যে কলকাতার কিন্তু আউটরাম ঘাট থেকে এই ক্রুজটা ছাড়ে। ডায়মন্ড হারবারে একটা হল্ট থাকে, এখান থেকে লোক নিয়ে সোজা আবার চলে যাওয়া হচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে কচুবেড়িয়া ঘাটে। তো 26শে ডিসেম্বরের পর থেকে কিন্তু প্রচণ্ড রাশের জন্য এখন আউটরাম ঘাট বা কলকাতার কোনো জেটি ঘাট থেকে ছাড়ছে না, সোজা ছাড়ছে হচ্ছে ডায়মন্ড হারবার থেকে আর চলে যাচ্ছে হচ্ছে গঙ্গাসাগরে কচুবেড়িয়া ঘাটে। আমি একদম জেটির কাছেই চলে এসেছি। এই পিছনে ক্রুজ দাঁড়িয়ে আছে, অলরেডি লোকজন যাওয়া শুরু করে দিয়েছে। এখন বাজে হচ্ছে 9:05 আর বোর্ডিং টাইম হচ্ছে 9টায়। আমরা জাস্ট 5 মিনিটের মধ্যেই ঢুকে যাবো এর মধ্যে। আর 9:30 এখান থেকে রওনা দেবে, আমরা পৌঁছে যাব সোজা গঙ্গাসাগর। আমার ঠিক পিছনে রয়েছে এই বুকিং কাউন্টার, এটা অফলাইন টিকিট বুকিংয়ের জন্য। এখন যেহেতু পুরো ভর্তি, সিট পুরো ফুল হয়ে গেছে, সেই জন্য কাউন্টার পুরো ক্লোজ। আমি প্রেফার করব যে আপনারা অনলাইনে টিকিট বুক করে আসুন। অনলাইনে টিকিট বুক করতে হলে অসপ্রে ইন্ডিয়ার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে টিকিট বুকিং প্রসেস খুবই ইজি। এই স্টেপগুলো ফলো করলে আপনি অনায়াসেই টিকিট পারচেস করতে পারবেন। তাও আপনাদের সুবিধার্থে সমস্ত ডিটেলস দেওয়া থাকলো। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে টিকিটের প্রাইস কিন্তু ডাইনামিক। টিকিটের দাম নির্ভর করে সিজনের ওপর। তো আমরা তো এখন ক্রুজে উঠবো, অলরেডি দেখছো বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখান থেকে ডায়মন্ড হারবার থেকে মোটামুটি গঙ্গাসাগরের ডিস্টেন্স কিন্তু টাইম লাগে 1.5 ঘন্টা মতো। তবে ওটা কিন্তু জোয়ার ভাটার উপরে ডিপেন্ড করে।
আজকে আমরা ক্রুজে করে যে গঙ্গাসাগর যাচ্ছি, ক্রুজের কি এক্সপিরিয়েন্স, ক্রুজের মধ্যে কি কি ফিচার্স তোমরা পাবে, বাকি সব কিছু ইনফরমেশন কিন্তু আজকে আমাদের ব্লগে থাকবে। তাই পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, স্কিপ না করে, তাহলেই জানা যাবে গঙ্গাসাগরে এই বিলাসবহুল ক্রুজে করে যাওয়ার সমস্ত ইনফরমেশন। ক্রুজ ছাড়তে দেরি আছে এই অছিলায় একটু ডাবের জল খেয়ে নিলাম। ডায়মন্ড হারবারের এই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট জেটিঘাট থেকেই কিন্তু ক্রুজটা ছাড়ে। জেটি গেটের মুখেই কিন্তু ক্রুজের ম্যানেজার আমাদের সমস্ত বুকিং ডিটেলস একবার চেক করে নিলেন। কেমন লাগছে বলো? ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ এরকম জার্নি আমার আর কুণালের প্রথমবার। তা এখন আস্তে আস্তে আমরা ক্রুজের দিকে এগিয়ে যাচ্ছি। বোটিং বেশ অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, তো চলো ভেতরে ঢোকা যাক। আবহাওয়া বেশ মনোরম থাকায় ক্রুজে চড়ে প্রথমবার দুজনের গঙ্গাসাগর যাওয়ার আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেল। ক্রুজের এই হেল্পার দাদারাই কিন্তু সঠিক সিট দেখিয়ে দিতে আপনাকে সাহায্য করবেন। আমাদের ছিল একটা উইন্ডো সিট আর একটা মিডল সিট। এখন বাজে পুরো 9:30। তো তোমরা বুঝতেই পারছো জার্নি শুরু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে একদম 9:30, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ক্রুজটা ছাড়লো। আমরা এখন গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, চলো যাওয়া যাক। আমরা ইকোনমি ক্যাটাগরি বুক করেছিলাম এই ক্রুজে। এছাড়াও এখানে পেয়ে যাবেন প্রিমিয়াম লোয়ার ডেক, হুইল হাউস আপার ডেক এবং ওপেন ডেকের ক্যাটাগরিজ। এই ক্রুজের সমস্ত আধুনিক পরিষেবা পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা, লাইফ জ্যাকেট, আছে জল ভরার কন্টেনার, মোবাইল চার্জিং পয়েন্টস। আর এই চার্জিং পয়েন্টস কিন্তু দুদিকেই পেয়ে যাবেন। আছে টোটাল 3টে ওয়াশরুম, আর ওয়াশরুম কিন্তু মোটের ওপর বেশ ভালোই পরিষ্কার। ওপরে এই হুইল হাউস বা আপার ডেকে বসার জায়গাটাও কিন্তু বেশ স্পেশিয়াস, কাজেই এখানে আপনারা বুক করেও কিন্তু আরামসে পরিবার নিয়ে সময় কাটাতে পারেন। আর এখানে কিন্তু লাগেজ রাখারও বেশ ভালোই স্পেস রয়েছে। হুইল হাউস বা কেবিন সংলগ্ন এই জায়গাটা আপার ডেক, আর ঠিক তারপরেই কিন্তু ওপেন ডেক, যেখান থেকে সমুদ্র ভীষণ সুন্দরভাবে উপভোগ করা যায়। আমরা তো নিচে ইকোনমিটায় বসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো এখন আমরা এসছি হচ্ছে আপার ডেকে। এটা আপার ডেক বলতে এটা ওপেন ডেক একদম। এখানে হচ্ছে রোদ আসে আর পুরো ওপেন ভিউ, ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাটার আবার একটা আলাদা অ্যাডভেঞ্চার। আজকে যে আমরা যে ক্রুজ জার্নিটা করছি, ক্রুজ কিন্তু পুরো প্যাকটা, তোমাদেরকে তো দেখালাম, মানে সমস্ত কিছু পুরো ফুল। আপার ডেক বলো, ইকোনমি বলো, সমস্ত ক্যাটাগরিজ ফুল। আর চারিদিকে মানে লোকজন ছুটে বেড়াচ্ছে, মানে নিচে ওপরে, মানে কোথাও জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই। আজকে এত ভিড়, কারণ সামনে কিন্তু মকর সংক্রান্তি, এই জন্য ভিড়টা আরও বেশি। ক্রুজে আসার পর আমরা জানতে পারলাম যে মানে দিল্লি থেকে অলমোস্ট 60 জনের একটা গ্রুপ এসছে। ওনাদের এক্সপিরিয়েন্সও মোটামুটি ভালো, তাই ওনাদের গ্রুপেই মোটামুটি ক্রুজ ভর্তি, প্লাস আরও নানা রকম লোকজন আছে, নানা রকম জায়গা থেকে এসছে। মোটমাট ক্রুজ কিন্তু পুরো প্যাকটা। পাশেই সেই ঘোড়ামারা দ্বীপ ক্রস করলাম, যা ধীরে ধীরে প্রায় জলের তলায় তলিয়ে যেতে বসেছে।
যে ক্রুজটা আজকে যাচ্ছে ওটা কি আজকেই রিটার্ন করবে? আজকেরই রিটার্ন করবেন 4:30 ডিপার্চার, 4টেই বোর্ডিং। সেম ডে এখন তো আমাদের সেম ডেই চলছে, সেম ডেও চলছে আর পার ডেও চলছে। আচ্ছা, মানে রোজই, মানে সপ্তাহে মোটামুটি রোজই এটা অ্যাভেলেবেল থাকে, তাই? আর আপনাদের অফলাইন বুকিং কাউন্টারটা এখানে দেখলাম যে বন্ধ আছে, মানে ওটা কি খোলা থাকে? আমি থাকি, আচ্ছা। এখন আমি টিকিটে এইদিকে ব্যস্ত, তো ওই জন্য ওটা খোলা হয়নি। ওখানে আমিই বসে টিকিট কাটা হয় অফলাইন, বাট অনলাইনে কাটলে বেটার, আপনি নিজের মতন চয়েস করতে পারা যায়। আর আপনাদের এখন ওই ডিপার্চার যেটা কলকাতা থেকে ছিল সেটা মনে হয় এখন বন্ধ আছে। এখন বন্ধ আছে, এখন শুধু ডায়মন্ড হারবার থেকেই গঙ্গাসাগর যাচ্ছে, তাই তো? আর 1 জানুয়ারি তো ফেয়ারও চেঞ্জ হবে, এমনিতেও আচ্ছা, ডাইনামিক ফেয়ার আপনাদের বাড়ে কমে। বাড়ে। আচ্ছা, টাইমটা আমি বলছি, আজকে যেমন এটা 9:30 ডিপার্চার ছিল, এটা কি সপ্তাহে রোজ দিন তো মানে টাইম কি চেঞ্জ হয়? না, একটু চেঞ্জ হয়, ওই 11টার দিকে এক এক সময় ছাড়া হয়, হাই টাইড লো টাইডের ব্যাপার হয় না। আচ্ছা, আর ফেরার সময়টাও সেটার উপরেই ডিপেন্ড করে যে কখন। হয়তো 4:30 আছে, কোনোদিন 5টায় গেলে বাস এতটুকু না, আধা ঘন্টা। আচ্ছা, আধা ঘন্টা ডিফারেন্স থাকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। বাজে হচ্ছে অলমোস্ট 10:30। আমরা ব্রেকফাস্ট পেয়ে গেছি। ব্রেকফাস্টের ক্ষেত্রে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হলো যে কলকাতা থেকে এই ক্রুজটা যখন ছাড়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে, তখন কিন্তু ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। কিন্তু ডায়মন্ড থেকে যদি তোমরা ওঠো তাহলে কিন্তু ব্রেকফাস্টের চার্জ দিতে হবে, সেটা হচ্ছে 150 টাকা। এটা অনলাইনে বুক করতে পারো, এটা কিন্তু টিকিট ছাড়া এক্সট্রা 150 টাকা ব্রেকফাস্টের জন্য বুক করতে হবে। প্লাস ক্রুজে থাকাকালীন যদি তোমরা বুক করতে চাও ব্রেকফাস্ট অনলাইন ছাড়া, তো সেক্ষেত্রে কিন্তু যদি অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু ব্রেকফাস্ট ওনারা প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রেও দাম লাগবে 150 টাকা। ব্রেকফাস্টে কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে পুরি সবজি আছে, কচুরি, আলুর দম, 3 রকমের মিষ্টি দেওয়া হয়েছে, এটা একটা ভেজ চপ আছে, আর আছে হচ্ছে একটা মাজা। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। কেমন লাগছে ব্রেকফাস্ট? ভালো, কচুরি তো ভালোই খেতে, খিদেও পেয়েছে, ভালো লাগছে। তবে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা আর একটু কম দাম হলে ভালো হতো আমার মতে। আর কচুরি কটা দিয়েছে টোটাল? 3টে কচুরি দিয়েছে, আলুর তরকারি, আর তো দেখিয়ে দিয়েছি আপনাদের, মিষ্টি আছে, মাজা আছে, ভালো, খারাপ না। চড়াটা আমার খুব ভালো লাগছে, আর গঙ্গাসাগরে যাই দেখি। হ্যাঁ, গঙ্গাসাগর আমরা সহযাত্রী পাশাপাশি বসেছি, তো অনেকক্ষণ ধরে গল্প ভালো লাগছে তোমাদের সাথে আলাপ, তোমরা খুব ভালো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আমরা খুব গল্প করতে করতে যাচ্ছি। একটু আগে আঙ্কেল ওপরে আছেন, আপার ডেকে আছেন, আর উনি আমাদের সাথে আছেন। আমরা সব একসাথে যাচ্ছি তো গঙ্গাসাগরে। তো চলো। আমরা দেখতে দেখতে কচুবেড়িয়া ঘাটের কাছাকাছি চলে এলাম। দূরে দেখা যাচ্ছে সংহতি ঘাট, যেখান থেকে ফেরার পথে আমরা লঞ্চ ধরবো। ডায়মন্ড হারবার থেকে ক্রুজে চড়ে গঙ্গাসাগর আসার অভিজ্ঞতা আমাদের মোটামুটি ভালোই লেগেছে। এখন আমরা কোন জেটিতে এসে দাঁড়ালাম? আমরা এলসিডি জেটিতে আছি। আচ্ছা, আর মেন যে কচুবেড়িয়ার যে জেটিটা আছে সেটা হচ্ছে ওই ডান দিকে। আচ্ছা আচ্ছা। আর আপনার গঙ্গাসাগরের জন্য এখন আরও কিছু নতুন জেটি তৈরি করা হয়েছে, সেটা অস্থায়ী জেটি, তাই দেখলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমরা এখন অলমোস্ট বাজে 11:30 নামলাম কচুবেড়িয়া ঘাটে। তো তোমরা দেখতেই পেলে এলসিডি ঘাটে নেমেছি কচুবেড়িয়ার। তো এখান থেকে কিন্তু 30 কিলোমিটার রাস্তা হচ্ছে গঙ্গাসাগরের
আমাদের যাত্রা করতে হবে। এখন সময় অনেকটাই নেবে, প্রায় আধ ঘন্টার মতো সময় নেবে। তো আমরা এখন দেখি কিসে করে যাই, এখন দেখা যাক কি হবে। আর আমরা কিন্তু আজকে এখন এই মুহূর্তে যেখান থেকে দাঁড়িয়ে আছি সেখান থেকে গঙ্গাসাগর চলে যাব। আর গঙ্গাসাগরে মকর সংক্রান্তি সামনে রয়েছে, কি কি প্রস্তুতি চলছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কাজেই আমাদের সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। ছোট ছোট প্রস্তুতি চলছে, রাস্তার দুপাশে সাদা লাইন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। দেখলাম নতুন ঘাট হচ্ছে, ঘাটে রং হচ্ছে দেখলাম। আর আমরা ওখান থেকে ম্যাজিক সেরকম পাইনি, সব বুক হয়ে গেছে, চলে যাচ্ছে। এই রাস্তার পাশেও এই চারিদিকে কিন্তু এই ব্যারিকেডগুলো রং করা হচ্ছে, নতুন করে এই যে অস্থায়ী থাকার জায়গা এখানে তৈরি করা হচ্ছে। এই অস্থায়ী থাকার জায়গা তৈরি হচ্ছে, সবই গঙ্গাসাগরের জন্য, মকর সংক্রান্তি উপলক্ষে। সেই জন্যই তো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমার ঠিক ডান দিকে বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডে থেকেও সাগরে যাওয়া যায়। আমরা এই সোজা রাস্তাটা দিয়ে হেঁটে এসেছি, জেটিঘাট থেকে আসলাম, এসে এখানেও স্ট্যান্ড রয়েছে, এদিকেও বাস রয়েছে, যেটা ইচ্ছা করে আপনারা সাগরে যেতে পারবেন। অটো দাঁড়িয়ে, ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে, নানা রকমের অপশন রয়েছে। অটো কত সাগরে? 4 জন আছি। 4 জন 400 টাকা দেবে, একদম টানা বেরিয়ে। এই অটোটা না ওই অটোটা? এখন বাজে ঠিক 12টা, আমরা অটোয় উঠে পড়েছি। আমাদের সঙ্গে আরেকজন আঙ্কেল আন্টিরা রয়েছেন, ওনারাও যাচ্ছেন, শেয়ারে যাচ্ছি। 4 জন আছি, একজন বাচ্চাও রয়েছে। আমরা এখান থেকে সোজা সাগরে যাব, 30 কিলোমিটার, সময় লাগবে ওই 40 মিনিট মতন লাগবে। হ্যাঁ, সময় লাগবে। রাস্তা ভীষণ ভালো। হ্যাঁ, হয়তো নতুন করে মনে হয় করেছে, মানে ওটাই একদম চকচক করছে সমস্ত পুরো জায়গা। কারণ ল্যাম্পপোস্ট থেকে শুরু করে যা কিছু দেখছি, মানে নতুন রং করে, নতুন একদম মানে পুরো তৈরি হচ্ছে মকর সংক্রান্তির জন্য। হ্যাঁ, গঙ্গাসাগরের জন্যই তৈরি হচ্ছে, প্রিপারেশন চলছে। আর মাত্র 10-15 দিন বাকি আছে। তো চলুন যাওয়া যাক, গিয়ে এবার সাগরে দেখা হবে ডাইরেক্ট। হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু আমরা যে ম্যাজিক গাড়ি প্রথমে আমরা দেখছিলাম, যিনি বলেছিলেন এসে, উনিও বলেছিলেন 200 টাকা, দুজনার পার হেড 100 টাকা করে। আর আমরা এখন অটোতেও যাচ্ছি, অনেক কমফোর্টেবল জার্নিতে আমরা যাচ্ছি। আর এখানেও কিন্তু 100 টাকা পার হেড দিয়েই আমরা সাগরে যাচ্ছি। গঙ্গাসাগরের মেন এন্ট্রান্স হচ্ছে এই পিছনে এইটা। আর নতুন এই গঙ্গাসাগরের জন্য মকর সংক্রান্তি সামনেই আছে, তার জন্য এই পিছনে অস্থায়ী বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও এগুলো ইউজ করা যাচ্ছে না, তবে সামনে মকর সংক্রান্তিতে এগুলো ইউজ করা যাবে। আমরা জাস্ট নামলাম, বাজে হচ্ছে 12:40। আমাদের অটো এই জায়গাটা দাঁড় করিয়ে দিয়েছে, আর আমাদের যেতে হবে পিছনে এই সোজা রাস্তাটা। এখন মেলার জন্য পারমিশন নেই, এখান থেকে আপনাদের হেঁটে যেতে হবে। তা এই জায়গাটায় পুরো বাস, টোটো, অটো চারিদিকে খিচুড়ি পাকাচ্ছে। আমরা এখন সাগরের দিকে এগিয়ে যাব। আর এখানে কিন্তু প্রচুর সুলভ শৌচালয় থেকে শুরু করে ছোট ছোট খাবারের দোকানও রয়েছে। তাই নেমে যদি তোমাদের মনে হয় খিদে পাচ্ছে বা এমার্জেন্সি কিছু থাকে, এখানে চারিদিকে সুলভ শৌচালয় রয়েছে, সুতরাং কোনো অসুবিধা নেই। অটো স্ট্যান্ড থেকে কপিলমুনি আশ্রম যাওয়ার রাস্তার দুপাশেই কিন্তু নানা রকমের লজ আপনারা থাকার জন্য পেয়ে যাবেন। এছাড়া খাওয়ার জন্য হোটেল এবং ঘর সাজানোর সামগ্রী, তার সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানের প্রচুর সম্ভার দেখতে পেলাম। একটু এগোলেই রাস্তার ডান হাতেই পড়বে ভারত সেবাশ্রম সংঘ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রমের মধ্যে আমরা ঢুকেছি, ঢুকেই আমরা যা সিন দেখি, আমরা তো চমকে গেছি দেখে। মানে একজন কাউন্টারে বসে আছেন, উনি বুকিং করছেন আর কি, উনি নাম লিখছেন, কিন্তু ওনাকে ঘিরে ধরে আছে প্রচুর দর্শনার্থী। মানে সাংঘাতিক অবস্থা, প্রচুর লোকজন গঙ্গাসাগরে এসছে এই উইকেন্ডটায়। আর তারা ভারত সেবাশ্রমে থাকবে বলে মানে তারা বুকিংয়ের এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু অন স্পট বুকিং হয়, কোনো অনলাইন বুকিংয়ের যেহেতু ব্যবস্থা নেই, সেজন্য কেউ আগে থেকে বুকিং করে আসতে পারবেন না, এখানে এসে বুকিং করতে হবে। আর একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হচ্ছে ভারত সেবাশ্রম কিন্তু এখন একদিনের জন্য বুকিং নিচ্ছে। এখানে ম্যাক্সিমাম 3 দিনের জন্য বুকিং হয়, কিন্তু এখন প্রচণ্ড রাশ থাকার জন্য একদিনের জন্য শুধু এখানে বুকিং নেওয়া হচ্ছে। আর ভারত সেবাশ্রমে ভাড়া শুরু হচ্ছে 600 টাকা থেকে। আমরা আগে গঙ্গাসাগরের নাম শুনেছি, আমি আর নরিতাই প্রথম আসছি।
আগের গঙ্গাসাগর আর এখন গঙ্গাসাগরের মধ্যে অনেক পার্থক্য। এখন থাকার জায়গার প্রচুর অপশান রয়েছে। আগে যেমন বিভিন্ন সেবাশ্রমগুলো ছিল, ভারত সেবাশ্রম তার মধ্যে রয়েছে, বিখ্যাত, সবাই এখানে এসে থাকে, একটু আগে আপনাদেরকে দেখালাম। আর এছাড়াও যদি আপনারা ওখানে না থাকতে চান তো প্রচুর গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে। গেস্ট হাউস এখানে প্রচুর দেখছি, মানে অগুন্তি গেস্ট হাউস। এখন এই পিএইচইডির সেই গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছি। তোমাদের ভেতরের প্রপার্টিটা তো দেখালাম, বিশাল বড় কিন্তু প্রপার্টি এটা। আর কিন্তু এখানে অন স্পট বুকিং হয় না, এটা আগে থেকে অনলাইনে বুকিং করে আসতে হয় পিএইচির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অথবা ওনাদের পিএইচির অফিস রয়েছে সেখানে গিয়ে বুক করে আসতে হয়। ভেতরে অনেক বড় কিন্তু থাকার জায়গা রয়েছে। কপিল মুনির আশ্রমে যাওয়ার এই সোজা রাস্তাটায় কিন্তু প্রচুর টোটো চলাচল করে, তাই আপনার পায়ের সমস্যা থাকলে আপনারা টোটোয় যাতায়াত করতে পারেন। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম কপিল মুনি আশ্রমের সামনে। পেছনে কপিল মুনির আশ্রম তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর পুণ্যার্থীর ভিড়, চারিদিকে গমগম করছে একদম। এদিকে রয়েছে হচ্ছে কপিল মুনি সরোবর, আর এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আমার ঠিক পিছনে যে শিবের মূর্তিটা রয়েছে, এই মূর্তির পিছনে রয়েছে ডালা আর্কেড। এরকম আর্কেড আরও দুটো রয়েছে, এপাশে একটা, এখানে একটা, আর একটা এই পাশে। মোট 3টে ডালা আর্কেড রয়েছে আর 2টো গেট, মোট 6টা গেট রয়েছে। আর ভেতরে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন, আর ওখানেও জুতো রেখে আপনারা পুজো দিয়ে আসতে পারেন। আশ্রম থেকে একটু এগিয়ে ডান হাতে পরপর এই ডালা আর্কেড থেকে আপনারা চাইলে বিভিন্ন রকমের ডালা কিনে কিন্তু পুজো দিতে পারেন। এখানে সেই দক্ষিণেশ্বরের মতন না? হ্যাঁ, অনেকটা দক্ষিণেশ্বরের মতোই লাগছে, মানে ভাইবটা পুরো ওরকম। দুপাশেই দোকান রয়েছে। হ্যাঁ, দুপাশে দোকান। দক্ষিণেশ্বরে এখন যেরকম করে দিয়েছে সেরকমই আর কি, পুরো একদম ওই একই স্টাইল। আর পুরো লাড্ডু, মঙ্গল ঘট্ট সব কিছুতে নিতে গেলে 100 টাকার মধ্যে হবে, নিতে পারো। আর এটা আছে বাজানোর শঙ্খ টঙ্ক, যে 200 টাকার আছে, পেড়া দিয়ে নিতে পারো 200 টাকা। আর বাজানোর শঙ্খ, পেড়া, রুদ্রাক্ষ, মালা টালা সব কিছু দিয়ে থাকবে, ওটা 500 টাকা। আমরা 100 টাকার একটা ডালা নিয়ে নিলাম। এখন গিয়ে আমরা আশ্রমে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। গঙ্গাসাগরে এসে পুণ্য অর্জন করার জন্য হয়তো পুণ্য স্নান আমরা করতে পারবো না, কিন্তু তা বলে কপিল মুনির আশ্রমে পুজো দেব না, তা কি হয়? মকর সংক্রান্তির দেরি থাকলেও গঙ্গাসাগরে কিন্তু এদিন প্রচুর পুণ্যার্থীর ঢল নেমেছিল। মন্দির মোটামুটি সারাদিনই খোলা থাকে, তবে 4টে থেকে 4:30 সময় বন্ধ করা হয় ভোগ দেওয়ার জন্য। মন্দিরের ঠিক মাঝখানে অবস্থান করছেন কপিল মুনি। তার নিত্য পুজো হয়। ডালার সমস্ত জিনিস আবার ফেরত পেয়ে যাবে এবং বাড়ির জন্য নিয়েও যেতে পারবে। আশ্রমের পাশেই পেয়ে যাবেন পবিত্র কপিল মুনি সরোবর। মন্দির চত্বরে সরকার থেকে বিভিন্ন রকম সৌন্দর্যায়ন প্রকল্প নির্মিত হয়েছে। আরও বিভিন্ন প্রকল্পের উদ্যোগ আস্তে আস্তে নেওয়া হচ্ছে। মন্দিরের সমস্ত সৌন্দর্য এবং পরিকল্পনা কিন্তু এই জিবিডিএ দ্বারাই নির্মিত। আর ডালা আর্কেড থেকে বেরিয়ে ঠিক সোজা এই রাস্তাটা দেখাই, এই রাস্তাটা সোজা এখনও কাজ চলছে। এখান থেকে আমাদের গঙ্গাসাগরে যেতে হবে, যেখানে পূর্ণ স্নান হয়, সেখানে এখন আমরা এগিয়ে চলেছি। আর এখন রোদ খুব প্রচণ্ড গরম লাগছে, ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। গরমকালের মতো ছাতা খুলে ফেলেছি, না হলে আমার আবার এক্ষুনি মাথা ধরা শুরু হয়ে যাবে। তা একদম এই সোজা রাস্তাটা ধরে আমরা সাগরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি ওখানে কি পরিস্থিতি, চলো তোমাদেরকে দেখাই। রাস্তার দুধারে দোকান রয়েছে জিনিসপত্র কেনার, বাড়ির সাজানোর, এছাড়াও খাবার দোকানও প্রচুর রয়েছে। আর বাঁদিকে দেখতে পাচ্ছি, ডান দিক বাঁ দিক দুদিকেই দেখতে পাচ্ছি থাকার জন্য অস্থায়ীভাবে বিভিন্ন তাঁবু করা হচ্ছে। এখনও কাজ চলছে জোর কদমে, এখন প্রস্তুতি তুঙ্গে, কারণ সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই সাগরে যাওয়ার একদম মুখেই রয়েছে সাগর কটেজ। যেহেতু দেখতে পেলাম, আপনাদেরকে একটু দেখাই। সাগর পঞ্চায়েত সমিতির এই সাগর কটেজের ভাড়া শুরু 500 টাকা থেকে। আমরা অস্থায়ী রাস্তা দিয়ে হেঁটে চলেছি
রাস্তার অবস্থা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, চারিদিকে ক্রেনে কাজ চলছে আর আমাদের হালাত পুরো খারাপ তো। অলমোস্ট খারাপ। আমরা এখন একদম কিন্তু সাগরের ধারে দাঁড়িয়ে আছি, এখানে চলে এসেছি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ সবাই সাগর স্নান করছেন, পুণ্য স্নান করছেন যেটাকে বলে। এখানে কিন্তু মা গঙ্গা এসে সাগরে মিলিত হয়েছেন। এর থেকে বড় পুণ্যের যে মেলা সেটা কিন্তু মহাকুম্ভ, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এই মহাকুম্ভের পরেই কিন্তু আমাদের স্থান হয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় তীর্থের যে মেলা, সেটা হচ্ছে গঙ্গাসাগর। তাই সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সারাদিনের পরিশ্রমে আমরা ক্লান্ত, এখন খিদে পাচ্ছে, খেতে যাব। রাস্তায় দেখি ভালো খাবারের দোকান পেলে সেখান থেকে খাবো। খাওয়ার পরে আমরা কিন্তু একই রাস্তা দিয়ে ফিরবো না, তবে কচুবেড়িয়া ঘাটেই যেতে হবে। ওখান থেকে যাব আমরা ডায়মন্ড হারবারের দিকে নয়, আমরা যাব কাকদ্বীপে। কাকদ্বীপ থেকে আমরা সোজা চলে যাব আমাদের গন্তব্য বারুইপুর, সেখানে চলে যাব। তো যা ফেরাটা কিন্তু আমরা পুরোটাই পাবলিক ট্রান্সপোর্টটা আপনাদেরকে দেখাবো, কারণ এখান থেকে ফেরার সময়টা কিভাবে ফিরতে পারবেন সেই সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এখন আমরা খেতে যাচ্ছি, আগে একটু পেট পুজোটা করে নিই, না হলে বাকি এনার্জিটা কিন্তু পাবো না। সাগর থেকে মন্দিরে ফেরার রাস্তায় আমাদের চোখে পড়ল এই অগুন্তি ভাতের হোটেল। তবে এই দোকানগুলোতে কিন্তু শুধুমাত্র নিরামিষ খাবারই পাওয়া যায়। জিবিডির কিন্তু ফুড কোর্ট, এটা গভর্নমেন্টের পুরোপুরি, মানে সরকারি। এখানে সমস্ত রকমের খাবার পেয়ে যাবে, সবজি ভাত থেকে ডিম ভাত, মাছ মাংস, সমস্ত ধরনের খাবার থালি এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকে। লোকেশনটা দেখিয়ে দিই, এইদিকে হচ্ছে মন্দিরটা, আর ঠিক মন্দিরের পেছন দিকে এসেই হচ্ছে ফুড কোর্ট। এখন বাজে হচ্ছে প্রায় 4:30 মতো। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আমরা এখন এখান থেকে একটা টোটো নেবো, টোটো নিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাব। সেখান থেকে যাব কচুবেড়িয়া ঘাট, আর সেই ঘাট থেকে আমরা কাকদ্বীপ যাওয়ার জন্য আমরা ফেরিতে উঠবো। আর কাকদ্বীপ থেকে তারপরে ট্রেন ধরে সোজা চলে যাব আমাদের বারুইপুর। দিনের আলো ধীরে ধীরে ফুরোচ্ছে আর আমাদের যাত্রাও। আমরা মন্দির চত্বর থেকেই টোটো পেয়ে গেছি। এনারা 15 টাকা নর্মাল দিনে নেয়, আর আজকের দিনের জন্য এনারা 20 টাকা করে নিলেন। দুজনে 40 টাকায় আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। এখন আমরা শেয়ার গাড়িতে করে যাচ্ছি কচুবেড়িয়া ঘাটে। গঙ্গাসাগর থেকে তো তোমরা দেখলে আমরা কিভাবে বাস স্ট্যান্ডে এলাম আর কি, যেখানে আমরা নেমে যেখান থেকে হেঁটে আমরা গঙ্গাসাগর গেছিলাম, সেই একই জায়গায় এলাম আমরা টোটো করে। টোটো ভাড়া তো বলে দিচ্ছি। এবার সেই স্ট্যান্ড থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে ঘাটে, যেখান থেকে আমরা লঞ্চে উঠবো। আমরা শেয়ারে যাচ্ছি। আমাদের ভাড়াটা কত লেগেছে? 50 টাকা পার হেড। 50 টাকা করে পার হেড লেগেছে। আমরা 100 টাকা দিয়ে এখন সোজা চলে যাবো ঘাটে যাচ্ছি। আমরা ফেরার সময় কচুবেড়িয়া ঘাটেরই অন্তর্গত সংহতি ঘাট থেকে লঞ্চ ধরে সোজা চলে যাব লট নাম্বার 8 কাকদ্বীপে জেটি ঘাটে। সেখান থেকে আমরা ম্যাজিক ভ্যান নিয়ে চলে যাব কাকদ্বীপ স্টেশন। মকর সংক্রান্তি শুরু হওয়ার আগে এমন উপচে পড়া ভিড় দেখে আমরা সত্যি হতভম্ব হয়ে গিয়েছিলাম। লট নাম্বার 8-এর জেটিঘাট থেকে বিভিন্ন রকমের টোটো, অটো আর এই ভ্যান পেয়ে যাবেন। আমরা একটা ভ্যান নিয়ে কাকদ্বীপ স্টেশনে চলে গেলাম। সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট মতো। আসার সময় কিন্তু আমাদের মানে জার্নিটা প্রচণ্ড টায়ারিং ছিল। সেটা হলো যে এখনও মকর সংক্রান্তি শুরু হয়নি, এখনই কিন্তু প্রচণ্ড গঙ্গাসাগরের রাশ। বিশেষ করে উইকেন্ডটা প্রচুর লোক আসছে, আর শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে প্রচুর লোক এসছে এখানে পুণ্য স্নানে। আমরা যখন জেটিঘাট থেকে উঠলাম, জেটিঘাটে অলমোস্ট আমরা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা লঞ্চে উঠেছি। সেই লঞ্চেও কিন্তু 40 মিনিট টাইম লেগেছে লট নম্বর 8 জেটিঘাটে আসতে। আমরা এখন কাকদ্বীপ স্টেশন দাঁড়িয়ে আছি। এখন আমাদের ট্রেন হচ্ছে 8টার সময়, থেকে আমরা বারুইপুর যাব। আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো, পৌঁছতে হয়তো 9:30 নাগাদ। গঙ্গাসাগরে একদিনের ট্যুর করতে হলে আপনারা এভাবেই প্ল্যান করতে পারেন। আমাদের গঙ্গাসাগরের ব্লগ কিন্তু আজকে এখানেই আমরা শেষ করছি।
আজকে সারাদিনে আমাদের ট্যুরের অ্যাডভেঞ্চার মোটামুটি কম বেশি ভালোই, তাই তো? খুব ভালো লেগেছে এখানে এসে। হ্যাঁ, আমরা প্রথমবার কিন্তু গঙ্গাসাগর আসলাম আর ক্রুজে করে প্রথমেই আসলাম এখানে। হ্যাঁ। আর ক্রুজের এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করলাম, সেটাও খুব ভালো লেগেছে। এখানে গঙ্গাসাগরে এসে মোটামুটি কোথায় থাকা যায়, কি ব্যাপার, মন্দির কতক্ষণ খোলা, পুজো দেওয়ার পদ্ধতি বা আরও নানা রকমের ডালা আর্কেট থেকে শুরু করে খাওয়ার জায়গা সব কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আশা করি এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হয়েছে। আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই পাবেন কিন্তু সমস্ত ইনফরমেশান। আর পরে অন্য কোনো ব্লগে আর অন্য কোনো কন্টেন্ট নিয়ে কিন্তু আবার আমরা ফিরছি নিরুদ্দেশ ব্লগ। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।